নমস্কার, রাত ঠিক 8টায় জনতার দরবার নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। ভার্চুয়ালি প্রশ্ন করেছেন আজ দিনভর জনতা, সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আগামী 1 ঘন্টায়। আমার সঙ্গে থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, আমার সঙ্গে থাকবেন রাজনৈতিক বিশ্লেষক। কোন কোন প্রশ্নগুলো আজকের দিনে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে? আজ জন্মদিবস স্বামী বিবেকানন্দের, সেই স্বামী বিবেকানন্দকে নিয়ে কি রাজনীতি হচ্ছে, এই প্রশ্ন উঠছে। আমরা জানতে চেয়েছিলাম স্বামী বিবেকানন্দকে নিয়ে রাজনীতি কি উচিত নাকি? আপনারা জবাব দিয়েছেন আমাদের কমিউনিটি পেজে, সে জবাবও আমরা আপনাদের দেখাবো। কিন্তু আপনারাও প্রশ্ন করেছেন রাজনীতি কি হওয়া উচিত। রাজনীতি যে হচ্ছে তাও মানছেন অনেকে, বলছেন রাজনীতি হওয়া উচিত নয়। কিন্তু রাজনীতি হচ্ছে কি, যদি হয় সেই রাজনীতি কবে থেকে, সেই রাজনীতির ভবিষ্যৎ কি, সেসব নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা কথা বলবেন রাজনৈতিক বিশ্লেষক। এবং আরো একটি প্রশ্ন আজ সকাল থেকে উঠে আসছে। কদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার মত প্রকাশ করেছিলেন, বলেছিলেন এখন করোনার যা পরিস্থিতি তাতে যে কোনো ধর্মীয় মেলা বা ভোট কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া উচিত, বন্ধ রাখা উচিত এখন। এবং তারপর তিনি ডায়মন্ড হারবারের সাংসদ, ডায়মন্ড হারবার নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন এবং ডায়মন্ড হারবারে আজ 3000 কোভিড টেস্ট হয়েছে। আজ বিবেকানন্দের জন্মদিবসে, স্বামী বিবেকানন্দের জন্মদিবসে 3000 কোভিড টেস্ট হয়েছে, অর্থাৎ কড়া নজরদারি চলছে। ডায়মন্ড মডেল বলছেন অনেকে। এটা ডায়মন্ড মডেল বললেই অমল দত্তের কথা মনে পড়ে। সেই ডায়মন্ড মডেল, এই ডায়মন্ড মডেল কতটা ক্লিক করবে, এর পিছনেও কি রাজনীতি রয়েছে? কি বলছেন রাজনৈতিক বিশ্লেষক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি? কথা হবে জনতার দরবারে। তবে প্রথমেই একবার দেখে নেওয়া যাক কেন আজ দিনভর সবাই বলছেন যে স্বামী বিবেকানন্দের জন্মদিবসে বিবেকানন্দ নিয়ে রাজনীতি হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের আজকের কি কর্মসূচি ছিল, চট করে দেখে নেওয়া যাক। বিবেকানন্দের জন্মদিনে আমাদের সকলের শ্রদ্ধার্ঘ। কোভিডকেও জয় করেছি গত 2 বছর, এবারও অমিক্রণকে আমরা হারাতে পারবো, এ বিশ্বাস আমার আছে। স্বামী বিবেকানন্দের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন, স্বামীজির জন্মদিবসে জাতীয় যুব দিবস পালন, যুব উৎসবের উদ্বোধন, সেখানে কেন্দ্রীয় যুব কল্যাণ মন্ত্রীর মুখে অন্ন নরেনের কথা। सांस्कृतिक विरासत को बचाने का काम, आगे बढ़ाने का काम आदरणीय मोदी जी आपने किया है। चाहे केदारनाथ की बात करूं, सोमनाथ की बात करूं, काशी विश्वनाथ धाम की बात करूं, अयोध्या धाम की बात करूं, आपने विरासत को बचाया भी, आगे बढ़ाने का काम भी किया। भारत को अपना खोया हुआ स्वाभिमान फिर से पाने की अधीरता होती है तो स्वामी विवेकानंद जैसा एक युवा सनातन आह्वान से दुनिया के मानस को जागृत कर देता है। সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটে বিবেক স্মরণ, হাজির তৃণমূল বিজেপি। বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে বিবেক চেতনা উৎসব পালন রাজ্য সরকারের। বিবেকানন্দকে নিয়ে রাজনীতি করার একটা প্রচেষ্টা বিজেপি, তৃণমূল উভয় দলই করে যাচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিবেকানন্দকে সম্মান অসম্মান করার যোগ্যতা এদের নেই, কিন্তু এদের নিজেদের অসম্মান করা হয়, মনীষীদের অসম্মান করা হয়, বাংলার কালচারকে অসম্মান করা হয়। প্রেস ইনফরমেশন ব্যুরোর পত্রিকা নিউ ইন্ডিয়া সমাচার, এখানে স্বাধীনতার অমৃত মহোৎসব নিয়ে প্রকাশিত প্রবন্ধে সিপাহী বিদ্রোহের অনুপ্রেরণা হিসেবে লেখা হলো স্বামী বিবেকানন্দের নাম। পিআইবি টুইট করা পত্রিকার পাতায় লেখা হয়েছে, স্বামী বিবেকানন্দ চৈতন্য মহাপ্রভু, রমণ মহর্ষি আধ্যাত্মিক জাগরণের কথা ভেবেছিলেন। এসবই 1857 সালের বিদ্রোহের অনুপ্রেরণা ছিল। স্বামী বিবেকানন্দের জন্ম হয় 1863 সালে। 1857 মহাবিদ্রোহ স্বামীজির জন্মের আগের ঘটনা। এই নিয়ে হইচই বাঁধতেই ভুল স্বীকার। চৈতন্য মহাপ্রভু এবং বিবেকানন্দকে সমসাময়িক বলার ভুল স্বীকার করেছে পিআইবি। নিউজ 18 বাংলা। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন বিজেপির প্রতিনিধি সুদীপ্ত গুহ, আমার সঙ্গে এই মুহূর্তে ভার্চুয়ালি রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূলের প্রতিনিধি, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। প্রথমে শুভময় দার থেকে একটু জেনে নিতে চাইবো খুব সংক্ষেপে। শুভময় দা, আমরা যে একটা পোল করেছিলাম, আমাদের পোল ছিল যে বিবেকানন্দ নিয়ে রাজনীতি উচিত কিনা, সেই পোলে কে কি লিখেছেন বা
ভোট কি হয়েছে সে প্রসঙ্গে না হয় পরে আসবো, দর্শককে পরে দেখাবো। কিন্তু দর্শক আমাদের কাছে বারবার জানতে চেয়েছেন আমাদের পেজে যে বিবেকানন্দ নিয়ে রাজনীতি কেন হচ্ছে। সত্যি কি রাজনীতি হচ্ছে আপনার মনে হয়? মানে দেখুন, সমাজের সবটাতেই রাজনীতি, এবং বিবেকানন্দের যে বক্তব্য সেখানে ধর্মের সঙ্গে মিলেমিশে রাজনীতি আছে। রাজনীতিটাকে আমরা যে জায়গায় নিয়ে গিয়ে ফেলেছি, সেখানে রাজনীতি মাঝে মাঝে একটা চারক্ষরের খারাপ শব্দ বলে মনে হয় আর কি। রাজনীতিতে তো 4টে ব্যঞ্জন বর্ণ আছে, তা কিন্তু সেটা তো আসলে নয়। রাজনীতি তো নীতির রাজা। এবার মূল যে গন্ডগোলটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতারা, তাদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষিত এবং অত্যন্ত ভালো মানুষ আছেন, কিন্তু তারা বোধহয় সময়ের অভাবে, দেশে তো ভীষণ বিপদ, কোভিড নিয়ে কেন্দ্র রাজ্য সব জায়গাতেই, ফলে নেতাদের একটু পড়াশোনা করতে সময় পাচ্ছেন না। তারা হতেই পারে মানুষের সেবা করার জন্য, এবং তাদের যে সেক্রেটারিরা আছেন তাদেরও হয়তো হাতে খুব একটা সময় থাকছে না, দুর্ভাগ্যবশত। দেখুন, বিবেকানন্দের সঙ্গে সিপাহী বিদ্রোহের কথাটা বলে তো একটা সালতামামি গুলিয়ে গেছে, কিন্তু কোন জায়গা থেকে এটা দেখা উচিত সেটা হচ্ছে, সত্যি কি এই ধরনের কোনো ভক্তি আন্দোলন বা ধর্মীয় কোনো আন্দোলন, সেগুলো কি আমাদের দেশের কোনো ধরনের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত বলে ধরা যায়? হ্যাঁ, একটু পড়াশোনা করার চেষ্টা করছিলাম, আমার জ্ঞান অবশ্যই এই বিষয়ে খুব কম, কিন্তু 1400 থেকে 1600 শতকে ভারতবর্ষে যে ভক্তি আন্দোলন হয়েছিল তার অনেকটাই হয়তো মুঘলদের তখন যে সাম্রাজ্য তার বিরুদ্ধে, এবং বিভিন্ন সময় আপনি যদি ধরেন যে যখন সেলুকাস ভারত আক্রমণ করছে, চন্দ্রগুপ্ত লড়াই করছেন, যখন যশোধর বর্মন লড়াই করছেন হুনদের বিরুদ্ধে, এরকম বিভিন্ন সময়ে কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ সেই সময় যারা ছিলেন তারা বাইরের থেকে আসা শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। ফলে এই জায়গায় স্বাধীনতা আন্দোলন হিসেবে এগুলোকে ধরা হবে কিনা তা নিয়ে অনেক গভীর আলোচনা কিন্তু বিজেপি করতে পারতো দল হিসেবে, এবং তাদের সঙ্গে যুক্ত যারা আছেন বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা অত্যন্ত ভালোভাবে ইতিহাসের পাতা থেকে যুক্তি তুলে আনতে পারতেন। এবার যেটা আমি আবার বললাম, নিশ্চয়ই সময় কম পড়ছে পড়াশোনার, এবং একই সঙ্গে যেটা বারবার বলতে হবে সেটা হচ্ছে যে আজকে তারা যে একটা বিবেক দিবস মানুষের সেবা করার কথা বলছেন, এটা একটা কিন্তু ভুল বার্তা যাচ্ছে। দেখুন, সত্যি তো আরএসএস এর প্রচুর মানুষ আছেন, অন্যান্য রাজনৈতিক দলেরও আছেন, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, যারা সমাজে কাজ করেন, নিয়মিত কাজ করেন বহু বছর ধরে। রেড ভলেন্টিয়ারকে তো তাদের কাজ শুরু করার জন্য মার্কস বা লেনিনের জন্মদিন খুঁজে বার করতে হয়নি। ফলে আরএসএস এর যে মানুষরা যারা এতদিন ধরে মানুষের সেবা করছেন, আজকে হঠাৎ বিবেক দিবস বলে নতুন করে কাজ শুরু করা, এটা কি তাদের নিজেদের জায়গাটাই পশ্চিমবঙ্গে নড়বড়ে করে দিচ্ছে না? আমার মনে হয় বিজেপি নেতারা একটু ভালোভাবে যদি ভাবতেন যে তাদের দলের যে নীতি আদর্শ, তাদের যে ইতিহাস, সেটার উপর নির্ভরযোগ্য একটা আলোচনার জায়গা তারা তৈরি করতেন, আমার মনে হয় দেশ, জাতি এবং তাদের দলের রাজনীতির পক্ষে সুবিধেই হতো। সুদীপ্তদা, স্বামীজি মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মানে যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে স্বামীজি আদর্শ নিয়ে শুরু হয়েছে, ফলে এটা নিয়ে আমি কোনো ওনার সঙ্গে যাব না। কিন্তু আজকের যে ঘটনাটা ঘটেছে সেটা প্রথমে একটা জানাই যে স্বামীজি, আপনারা যদি থাকে দেখতে পারেন, স্বামীজি আজ তৃণমূলে জয়েন করেছেন হাতে পতাকা নিয়ে, যেমন বহু লোক জয়েন করছেন, স্বামীজির হাতে তৃণমূলের পতাকা, এবং স্বামীজি আজকে তৃণমূলে জয়েন করেছেন। ঠিক আছে, এইবার পরেরটা আসি যে শুভময় বাবুদের যেটা কথা বলছেন, কলকাতায় হোচিমিনের স্ট্যাচু বসানোর কথা ছিল, তখন বৈশ্বনাথ বাবু আমাদের মানে তো বহুদিনের শ্রদ্ধেয় নেতা, মানে আমরা বহুদিন থেকে ওনাকে ছাত্র নেতা, উনি জানবেন, সেই হোচিমিনের স্ট্যাচু নামিয়ে যারা নাকি আজকে মানে সেখানে এই স্বামী বিবেকানন্দ স্ট্যাচু নামিয়ে যারা হোচিমিনের স্ট্যাচু বসিয়েছিল, তাদের কাছে অন্তত স্বামী বিবেকানন্দ কি করেছে না করেছে সেটা জানার মানে কেউই জানার চেষ্টা করবেন না আশা করি। কারণ সেই সময় এটা একটা মানে বড় রকম অপমান, প্রথমত যে একটা কলকাতার মতো জায়গায়, এবং সেই সময় কংগ্রেস কিন্তু, আমরা কিন্তু প্রতিবাদ করিনি, সেই সময় প্রতিবাদ করেছিল কংগ্রেস। এবং যেটুকু মনে পড়ে, আমরা তখন বোধহয় স্টুডেন্ট ছিলাম, মানে সুব্রত মুখার্জি দিয়েছিলেন এই আন্দোলনে। এবং শুভময় কিছু বলতে চাইছেন? মানে বলুন তারপর বলছি আমি। না, মানে একটা জিনিস গুলিয়ে যাচ্ছে, আমায় কিন্তু সিপিএম পার্টি মেম্বারশিপ দেয়নি বোধহয়, মানে আমি আবার চেক করে দেখলাম ইমেল টিমেল প্রথমত, আর দ্বিতীয়ত আমি সিপিএম এর সমর্থনে কোনো কথাই বলিনি। আমি বলেছি বিজেপির বা আরএসএস এর বিবেকানন্দ সম্বন্ধে অনেক ভালোভাবে তার বক্তব্য পেশ করা উচিত ছিল। রাজনৈতিক দল হিসেবে বিজেপি যেভাবে সেটা পেশ করছে সেটা বিজেপি নয়, তারা আরো ভালোভাবে এটা করতে পারতেন। তাদের দলে অত্যন্ত জ্ঞানী মানুষ আছেন যাদের পক্ষে এটা করা সম্ভব ছিল। না, সে তো যে কোনো জিনিস আরো ভালোভাবে করা যায়, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। 34 বছর যারা ক্ষমতায় ছিল তারা আরো ভালো কাজ করতে পারতো, তাহলে নইলে তারা আজকে 2.5% নেমে আসছেন না। তো ঠিক আছে, এবার আপনি পিআইবি যেটা দেখাচ্ছেন, পিআইবি কোনো ইটস আ মিস্টেক, এবং এটা একটা মানে বড় রকম ব্লান্ডার, মানে
সরকারি তরফে সেক্রেটারি এটসেট্রা যারা এটা করেছেন, এবং এর আগেও বেশ কিছু ঘটনা বিভিন্ন সরকারের তরফ থেকে, এমনকি বিভিন্ন নেতা নেত্রী কথার মাঝখানে তাদের মানে বেরিয়ে গেছে। এবং আজকের এটা তো নো ডাউট এটা ব্লান্ডার, এবং তাদের ক্ষমা চাওয়া উচিত। মানে যে সরকারি অফিসার বা যে মানে আপনি মেনেই নিচ্ছেন যে একটা রাজনীতি তো বিজেপি একটা রাজনীতি করছে। রাজনীতি দেখুন, একজন বড় মনীষীকে নিয়ে, একজন বড় মনীষীর জীবন দেখুন, একটা কথা, কমিউনিস্ট পার্টি বাদে বাকি সবাই কিন্তু স্বামীজিকে শ্রদ্ধা করেন, এবং একা বিজেপি না। আমি তো দেখালাম, দেখুন তৃণমূলের পতাকা স্বামীজির হাতে আজকে কলকাতায়। না মানে তৃণমূলে তাহলে রাজনীতি করছে আপনি আমি বলছেন? বলছি যে না, এটা রাজনীতি না। দেখুন একটা কথা বলছি, যে কোনো পার্টি যখন আজকে স্বামীজির জন্মদিন আজকে অন্তত তৃণমূল কংগ্রেস অন্তত ছুটিটা দিয়েছে। 34 বছর স্বামীজির জন্মদিনে ছুটি দেওয়া হতো না। স্বামীজির জন্মদিনে ছুটি দেওয়া হতো না। আমি বলছি ব্যাপারটা। দেখুন, স্বামীজির জন্মদিন যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো সামাজিক অর্গানাইজেশন তারা করতে পারে, বা সেটাকে রাজনীতি বলা কি করে যায়? রাজনীতি বলার কোনো জায়গা নেই। সেটা বৈষ্ণবদার কাছে জানতে চাইবো, বৈষ্ণবদা, স্বামী বিবেকানন্দের জন্মদিবস নিয়ে বিজেপি কি রাজনীতি করছে না? বিজেপি আসলে এত ভুল তথ্য পরিবেশন করছে কেন্দ্রীয় সরকার। আজ কাগজে দেখলাম যে 1863 সালে জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ, সেখানে ওনারা যে তথ্য সম্প্রচার তথ্য যেটা বলেছেন সিপাহী বিদ্রোহকে নিয়ে ভুল তথ্য পরিবেশন করেছেন। আর স্বামীজির আমরা এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরে ভারতবর্ষের মহাপুরুষ বা মনীষীদের জীবন, তার জন্মদিন পালন কখনো নবান্নে কখনো মহাকরণে, আজকে কলকাতার 144টা ব্লকে হয়েছে, প্রতিটা ব্লকে হয়েছে, বাংলা জুড়ে হয়েছে, দেশ জুড়ে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় দেশের মনীষী মহাপুরুষদের প্রতি তার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। একটা কথা বিজেপিকে বলে দিই, স্বামীজি কিন্তু একটা কথা বলেছেন যে চালাকির দ্বারা মহৎ কার্য করা সম্ভব নয়। এটা কেন্দ্রীয় সরকার বা বিজেপিকে এটা সবসময় মনে রাখতে হবে যে তারা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তাদের কোনো ভূমিকা ছিল না বিজেপির, এবং এটাই ইতিহাস। এবং আজকে শুভময় বাবু বলছিলেন, তখন উনি বলছেন যে কমিউনিস্ট পার্টিরা 34 বছরে এই পরম্পরা ছিল না। দেশের মনীষী মহাপুরুষদের সম্মান জানানো সরকারের উদ্যোগে, রাজ্য সরকারের উদ্যোগে এটা আমরা দেখতে পাইনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর এটা আমরা বাংলার মানুষ এটা দেখতে পেয়েছি। আজকে স্বামী বিবেকানন্দের যে তার জীবনী এবং তার যে বাণী, তার যে জীবন, তা সারা ভারতবর্ষের মানুষকে উদ্বুদ্ধ করেছিল, এবং সারা দেশের মানুষ আজকে তাকে সম্মান জানিয়েছেন। এটা আমাদের সকলের কাছে এটা আমাদের করা উচিত। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যে যেটা তিনি চালু করেছেন, যে প্রথা চালু করেছেন নতুন ভাবে আমরা দেখছি, এটা কিন্তু 34 বছরের বামফ্রন্টের সময় ছিল না। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বা দেশের কেন্দ্রীয় সরকার তার সম্পর্কে, একজন মহাপুরুষের সম্পর্কে, স্বামীজির মতো মানুষের সম্পর্কে, আমাদের বাংলা ভারতবর্ষের গর্ব যিনি কলকাতার মানুষ, তার সম্পর্কে ভুল তথ্য পরিবেশন করেছেন। আমি শুভময়দার কাছে আসবো। হ্যাঁ, সুদীপ্ত দাও বলবেন, তার আগে চট করে একবার দেখিয়ে নিতে চাইবো, আমরা শুরু থেকেই বলছিলাম বিবেক বাহিনীর কথা। মানুষের পাশে দাঁড়াতে গেরুয়া শিবিরের নতুন বাহিনী, যার ঘোষণা হলো আজ, বাহিনীর নাম বিবেক বাহিনী। 12ই জানুয়ারি স্বামীজির স্মরণ। স্বামীজির জন্মদিনে জন্ম নিল বিজেপির বিবেক বাহিনী। পথে নামছেন গেরুয়া ভলেন্টিয়াররা। স্বেচ্ছাসেবী দল গঠনের দায়িত্বে বিজেপির যুব শাখা। আক্রান্তদের বাড়িতে ওষুধ সহ অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছবেন গেরুয়া ভলেন্টিয়াররা। রাজ্যে বিবেক বাহিনীর প্রধান দায়িত্বে অগ্নিমিত্রা পল। বিবেক বাহিনী বলে একটা ফ্রেশ ইনিশিয়েটিভ নিয়ে তৈরি হচ্ছে। এটা কারুরকে দেখে নয় আর কারুর মোটিভেশন নিয়ে নয়। মানুষের পাশে দাঁড়ানোর সুবিধা আসবে, সব কিছু যে আমরা ফুলফিল করতে পারবো সেটা নয়, কিন্তু অন্তত পাশে দাঁড়িয়ে তার হাতটা ধরা। যারা ধর্মের সুড়সুড়ি দিয়ে বিভেদ করে রাজনীতি করেন তারা আসলে বিবেকানন্দের রাস্তায় যাবেন না। তারা বিবেকানন্দকে নিয়ে ব্যবসা করতে চাইছেন আরেকবার। 2020 সাল থেকে কোভিডের তাণ্ডব, দুটি ঢেউ পেরিয়ে এখন দেশে তৃতীয় ঢেউ। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতেই বিজেপির বিবেক বাহিনী। খোঁচা দিয়ে তৃণমূলের প্রশ্ন, এত দেরিতে বাহিনী কেন?
কিন্তু বিজেপি সবই তো লেটে বোঝে। করোনা 2 বছর হয়ে গেল, ওদের হারের 6 মাস হয়ে গেল, এখন ওদের এসব খেয়াল হয়েছে। বিজেপির বিভিন্ন জনপ্রতিনিধিকে, এমএলএ এমপি কে তাদের নিজস্ব কনস্টিটুয়েন্সিতে কাজ করতে দেওয়া হয়নি। তারপরে বিধানসভা নির্বাচনের সময় গিয়ে প্রচার করেছে ভোটের কোথায়, এদের তো দেখা যায়নি করোনার সময়। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে রাজনীতি চলেছে, এখানে জনসেবা করারও অধিকার শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের আছে, এছাড়া অন্য কোনো দলের নেই। করোনাকালে শিরোনামে এসেছে বামেদের রেড ভলান্টিয়ার, এবার বাম পথে বিজেপি জানিয়ে নতুন করে চর্চা। সারা কোভিড সময়ে যাদের বিবেক কাজ করলো না, হঠাৎ আজকে বিবেক কাজ করলো, এটা কি বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিবেক কেঁদে উঠলো, নাকি কোনো রাজনৈতিক কারণে অথবা ভিন্নতর কোনো উদ্দেশ্যে হঠাৎ কারোর বিবেক জাগ্রত হলো? বিজেপির বিবেক বাহিনী ঘিরে এভাবেই তরজা তুঙ্গে। নিউজ 18 বাংলা। সুদীপ্তদা, আমার প্রশ্ন আপনার কাছে, বিবেক বাহিনী, অনেক রাজনৈতিক দল বলছে আজ কি বিবেক জাগ্রত হলো? পুরো কোভিড কালে তো বিজেপির কোনো ভলেন্টিয়ার্সকে পাশে দাঁড়াতে দেখা যায়নি। আপনাকে আমি একটা স্ট্যাটিস্টিক্স দিই, প্রথমে কোভিড নিয়ে এবং তারপর আমি রেড ভলেন্টিয়ারে আসবো। উত্তর আমেরিকা এবং ইউরোপ মিলিয়ে টোটাল 87টি দেশ আছে। এটা একটা স্ট্যাটিস্টিক্স যেটা জি নিউজে আছে, আমি আপনাকে আগের দিন পাঠিয়েছিলাম। টোটাল জনসংখ্যা 134 কোটি, 87 জন রাষ্ট্রপ্রধান, 87 জন রাষ্ট্রপ্রধান, ভারতবর্ষে 135 কোটি। সায়েন্স আমাদের থেকে গিয়ে, গবেষণা আমাদের থেকে, মানে কোভিড আমরা ওদের থেকে অনেক বেটার ম্যানেজ করেছি। সো আমাদের কারো থেকে এখানে 150 কোটির উপর আমরা ইয়ে দিয়েছি। এখানে কোন বিগের বাহিনী এটা মাল্টিপারপাস তার কাজ থাকে। মানুষ তো নিজের ছোট ছোট গণসংগঠন তৈরি করে। একসময় যুব তৃণমূল ছিল, তারপর যুবা তৈরি হলো। এবার ধরে 98-এ যুব তৃণমূল তৈরি হয়েছে, তাহলে 2015-তে সে যুবা, আমি সেটাই বলছি। 1998-এ যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়, তখন তাদের যুব তৃণমূল ছিল। তারপর 2012-13-তে এসে তারা যুবা বলে একটা অর্গানাইজেশন করলো। বিবেকানন্দের নাম জড়িয়ে একটি বাহিনী তৈরি করেছে, তার আদর্শকে মানি, তার নাম জড়াতে অসুবিধা কি আছে? তার আদর্শকে মেনে যদি একটা বাহিনী তৈরি হয়, তাহলে কোনো অসুবিধা নেই এতে। এবার বলি রেড ভলেন্টিয়ার, না এবার রেড ভলেন্টিয়ারটা বলি। একসময় বামপন্থীদের বহু অর্গানাইজেশন ছিল, এটসেট্রা এটসেট্রা। আজকে তারা রেড ভলেন্টিয়ার খুলেছেন এবং লোকে মজা করে বলে যে তৃণমূল কংগ্রেস 5 টাকায় খাবার দিচ্ছে, রেড ভলেন্টিয়াররা নাকি সেটা এনে 20 টাকায় বিক্রি করছে বাইরে, মাঝখানে 15 রুপিস প্রফিট। মানে এটা জোকস আর কি, যে এই তো রেড ভলেন্টিয়ার্স। এদের সঙ্গে তুলনায় চলে না বিবেক বাহিনী। এটা নিউ ইনিশিয়েটিভ, এটা ইয়াং লোকেদের নিয়ে একটা নিউ ইনিশিয়েটিভ, এবং এটা একটা শাখা সংগঠন থাকতেই পারে, এতে অসুবিধা কি আছে? অবশ্যই থাকতে পারে। আমি শুধু বলতে চাইছি যে এই শাখা সংগঠন, আপনি একটু আগে যুব তৃণমূলের কথা বলেছেন, ওনার জন্মদিনে খোলা হয়েছে। হ্যাঁ, তার জন্য বিবেক বাহিনী, বিবেকানন্দ নামটা ব্যবহারের প্রয়োজন হয়েছে। ওনার জন্মদিনে একটা অর্গানাইজেশন ওনার আদর্শ অনুযায়ী ডেডিকেট করা হয়েছে। এটা নাম কি দেবো? মুজফর আহমেদ বাহিনী না বৈশারদ? অদ্ভুত কথা না। বিজেপির যেসব হাস্যস্কর কথাগুলো বলে না, মানে ওরা নিজেরাই জানে না ওরা কি করতে চাইছে। করোনার পরিস্থিতিতে কোনো রকম ভাবে কোনো বিজেপির ক্যাডার কোথাও ছিল না, কোনো জায়গায় কাউকে আমফানের সময় খুঁজে পাওয়া যায়নি। মানুষ ওদেরকে রিজেক্ট করছে, ওদের দল ছেড়ে সবাই চলে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ছে, ওদের এমএলএ এমপিরা ওদের বিরুদ্ধে সমালোচনা করছেন। ওনাদের তথাগত রায় ওনাদের দলের সম্পর্কে কি মন্তব্য করেছেন, ক্ষমতা, নারী এবং দিয়ে হয়েছে বিজেপি, নানান কথা আসছে। রূপা গাঙ্গুলি কি বলেছেন? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি আজকে স্বামীজির জন্মদিনে শুধু ক্যামোফ্লেজ করার জন্য, আমি জানি না যে ওরা কি ধরনের কথা বলছে। আমরা কিন্তু মানুষের পাশে থাকি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যা কাজ করেছেন, যেভাবে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছেন, যেভাবে টেস্টিং এর ব্যবস্থা করছেন, যেভাবে লোকের পাশে গিয়ে থাকছেন, আজকে ওনাদের শেখা উচিত যে তৃণমূল কংগ্রেস কিভাবে কাজ করছে। ওনারা না কিছু কাজ করবেন, অথচ নানান ধরনের মন্তব্য করে তিনি মানুষকে বিভ্রান্ত করেন। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেলের কথা বললেন, ডায়মন্ড হারবার মডেলের কথা বললেন।
আমরা একটু দেখিয়ে নিতে চাই, তাহলে আমরা একটু দেখিয়ে নিতে চাইবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল, অর্থাৎ কোভিড কালে কিভাবে কাজ করতে হয় তার একটা মডেল, কিভাবে কাজ হচ্ছে। আজ বিবেকানন্দের, স্বামী বিবেকানন্দের জন্মদিবসে 3000 কোভিড পরীক্ষা হয়েছে সেখানে, দেখুন। কলকাতার ফুটবল ময়দানে একসময় তোলপাড় ফেলেছিল মোহনবাগান কোচ অমল দত্তর ডায়মন্ড সিস্টেম। করোনা যুদ্ধে এবার ডায়মন্ড মডেল। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন দাওয়াই। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ডক্টর অন হুইলস, স্বাস্থ্যকর্মীরা পৌঁছে যাবেন মানুষের কাছে। 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মজয়ন্তী। এই দিনে ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় 53,203 জনের করোনা পরীক্ষা হয়েছে বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সাংসদের দাবি, রাজ্যের সমস্ত লোকসভা কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হারবারে গত 7 দিনে করোনা সংক্রমণ সব থেকে কম। করোনা রুখতে কড়া ব্যবস্থার দাওয়াই দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমার মনে হয় এখন আগামী 2 মাস সব বন্ধ রাখা উচিত, সে ধর্মীয় কোনো অনুষ্ঠান হোক বা রাজনৈতিক কোনো প্রচার। মানুষের প্রাণ বাঁচলে আগামী দিনে সব আস্তে আস্তে হবে। সংক্রমণ আগে বাড়িয়ে দিয়েছে, তারপরে এখন এইসব কি হুইলস চলছে আর কি ওখানে। আজকে এত ডক্টর যদি সেখানে পৌঁছে যেতে পারেন, কোথা থেকে যাচ্ছেন? কোন সরকারি হসপিটাল থেকে ডক্টরদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে? এটা শুধুমাত্র ইমেজ বিল্ডিং। অভিষেক যেটা বলছেন নীতিগতভাবে তার সাথে কেউই দ্বিমত হবে না, কিন্তু তার সাথে ডিরেক্টলি ভোট বা গঙ্গাসাগর মেলাকে যুক্ত করা ঠিক হবে না। রাজ্যের বিভিন্ন জায়গায় যখন দেখা যাচ্ছে টেস্ট হচ্ছে না, প্রায় হচ্ছে না, কিট নেই, হঠাৎ 30,000 রাজ্যের মানুষকে বঞ্চিত করে শুধু ডায়মন্ড হারবারের জন্য 30,000, এটা কি মানে আছে? সবটাই একটা কোথাও ধামাচাপা দেওয়ার বন্দোবস্ত। করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ডায়মন্ড হারবার এবং মহেশতলার কোয়ারেন্টাইন সেন্টার ঘুরে দেখবেন তিনি। নিউজ 18 বাংলা। সরাসরি শুভমাদা থেকে একটু জানতে চাইবো, শুভমাদা কি মনে হয় এটা কি সত্যি একটা মডেল বলা হচ্ছে, নাকি এটা প্রচারের একটা অঙ্গ যেরকম বিরোধীরা বলছেন? না দেখুন, একজন রাজনৈতিক নেতা কিন্তু ভালো কথা বলেছেন এবং সেই কথার কতটা ইমপ্লিমেন্টেশন হবে, কতটা রূপায়ণ হবে তার উপরই নির্ভর করবে গোটা বিষয়টা, কতটা ভালোভাবে রূপায়িত হতে পারে। যে কোনো রাজনৈতিক দলই, সে বিজেপি হোক, তৃণমূলই হোক, সিপিআইএমই হোক, তাদের আমাদের সমাজে বা আমাদের রাজনীতিতে বা আমাদের দেশে বা আমাদের রাজ্যে কিছু কন্ট্রিবিউশন আছে। এর মানে তো নয় যে সবাই সবসময় খারাপ কাজ করছেন। মূল মুশকিলটা হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশনে গন্ডগোল হয়ে যাচ্ছে। যেমন কালোজয়ী পুরুষ তো কার্ল মার্কস, তিনি যা বলেছেন সবই কি সত্যি? রবীন্দ্রনাথ, তার সবকটা উপন্যাসই কি খুব ভালো? সেই রকমই বিবেকানন্দর লেখা যদি আমরা খুব মন দিয়ে পড়ি তাহলে দেখবো তার কথাতেও অনেক সময় তীব্র স্ববিরোধিতা আছে। তবে বিবেকানন্দ রাজনীতির কথা বলেছেন, কারণ রাজনীতির কথা না বললে তিনি বলতেন না যে একটা দেশের স্বাধীনতার সঙ্গে তিনি ধর্মকে জড়াতেন না, এবং একই সঙ্গে বলতেন না মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসীর কথা। দরিদ্র ভারতবাসী তো ধর্ম থেকে আসে না, দরিদ্র ভারতবাসীর কথাটা রাজনীতি থেকে আসে। ভারতের স্বাধীনতার কথা যখন আসে, রাজনীতি থেকে আসে। এবার সেই দিনটাকে রাজনৈতিক দল তাদের মতো করে ব্যবহার করবেন, ব্যাখ্যা করবেন, তাই নিয়ে আলোচনা করবেন, তার মাধ্যমে নিজেদের দলের সমর্থক টানবেন, এটাই একটা রাজনৈতিক দলের কার্যকলাপ। কিন্তু যেমন বৈশ্যানরদা বললেন যে বামপন্থী আমলে কোন রকম আমরা মহাপুরুষ নিয়ে আলোচনা করিনি, আমার জীবনের 2/3 সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে বামপন্থী আমলে কেটেছে। অনেক রাজনীতিবিদ এবং অনেক ধর্মীয় নেতা, তাদের সম্বন্ধে আমরা অনেকটা জানতে পেরেছি। সেই রকম ভাবেই আজকের দিনেও এটা হবে। ফলে আজকে বিজেপি যেটা করছে, আমি তো স্বাগত জানাই যে বিজেপির মানুষরা, বিজেপির যুব শক্তি যদি মাঠে নেমে মানুষের জন্য কাজ করে, কোনো দোষ নেই। কিন্তু তাতে যদি আমার আরএসএস এর যে ছেলেটা তীব্র কোভিড কালে কাজ করেছে তার কথা আমরা ভুলে যাই, যদি আজকের যে কাজটা সেটার কথাই সামনে আসে, তাহলে আমরা ইতিহাসটা ভুলে যাব। বারবার মূল বক্তব্যটা যেটা হচ্ছে, আমাদের বর্তমান রাজনীতি কিন্তু অতীতের ইতিহাসের পাতাগুলো ছিঁড়ে ফেলতে চাইছে, মুছে ফেলতে চাইছে, তাকে পাথেয় করে, তাকে ধারক হিসেবে ধরে একটু সিরিয়াস রাজনৈতিক আলোচনার জায়গায় যাচ্ছে না। রাজনৈতিক দলের শুভ উদ্যোগগুলোকে স্বাগত। বিবেকানন্দকে ভালোভাবে আমাদের একটু পড়তে হবে। আমি কি সব জানি? আমাদেরও পড়তে হচ্ছে ইন্টারনেট খুঁজে। রাজনৈতিক দলের নেতাদের বারবার বলছি, সময় বড় কমে যাচ্ছে বিবেকানন্দ পড়ার। তারা যদি একটু সময় নিয়ে বিবেকানন্দ পড়েন আজকের দিনটায়, সেটাই আমাদের সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কাছে হাত জোর করে আবেদন রইল।
ডক্টর মৈত্র, আপনি প্রথমেই শুরু করেছিলেন যে কেউ পড়াশোনা করে না ইত্যাদি এইসব বলে, বাকি সবাই কেউ পড়াশোনা করে না। এটা বহুদিনের বামপন্থীদের দিয়ে যে তারা পড়াশোনা করে বাকিরা পড়াশোনা করে না। মানে আমি একসময় 8-এর দশকের একটা উদাহরণ দিচ্ছি যে নাকি সময় বেরিয়ে যাবে, যাক সেটা আমি আসি। বিবেকানন্দকে জানতে গেলে ইন্টারনেট খুঁজলে কিন্তু হবে না। বিবেকানন্দের 10টা রচনা সমগ্র আছে, সেটা পড়তে হবে বিবেকানন্দকে জানতে গেলে, যেটা বেসড অন অ্যাবসলিউটলি উপনিষদ এবং মানে বেদ, এর বাইরে কিচ্ছু নেই। মানে ওনার যে 10টা খণ্ড, এমনকি রামকৃষ্ণ কথামৃত, সেটাও বেসিক্যালি উপনিষদ এবং ভগবদ্গীতা, এর বাইরে কিচ্ছু না। এবং উনি সহজ ভাষায় বাঙালিদের জন্য বাংলা ভাষায় বলে গেছেন। এবার বলি যে আপনি যেটা বললেন যে আমাদের দলের অনেকে ছেড়ে যাচ্ছে, আমি উত্তর দিই। দেখুন, আমি সে প্রসঙ্গে আসিনি আপনার সঙ্গে এখন। না, একটু আগে বললেন না, সেটা বৈষ্ণববাবু বলছিলেন। না, আপনার কাছে আমি এখন এই প্রসঙ্গে আসিনি। আমি আপনাকে শুধু এটুকু স্মরণ করিয়ে দিতে চাইবো, শুভময় মৈত্র এখানে রাজনৈতিক বিশ্লেষক, আপনি এই নিয়ে দুবার বললেন বামপন্থী মানসিকতার কথা। প্লিজ অন্তত আজ এখানে আমাদের এই শোয়ে এই ডিবেটে উনি এন্ডোর্স করছেন। একেবারেই না, একেবারেই না। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, এই আলোচনা চলবে, পাশাপাশি উত্তরপ্রদেশ নিয়ে আলোচনা চলবে। তার কারণ আজ আরো একজন মন্ত্রী যোগী মন্ত্রিসভা থেকে চলে গেছেন এবং এখনো সম্ভাবনার রাস্তা যা দেখা যাচ্ছে, সে রাস্তায় সাইকেল অর্থাৎ সমাজবাদী পার্টিতে হয়তো যোগ দিতে পারেন। এবং তার আগে আপনাদের একবার দেখাতে চাইবো আমরা বিরতির পর, আজ আমরা জানতে চেয়েছিলাম যে বিবেকানন্দকে নিয়ে, স্বামী বিবেকানন্দকে নিয়ে রাজনীতি কিভাবে দেখছেন মানুষ, রাজনীতি কি হওয়া উচিত কি নয়, মানুষ কি বলছেন। আমরা একটা ভোটিং ব্যবস্থা করেছিলাম, সেই ভোটিং এর ব্যবস্থায় কি ফলাফল চলে এলো দেখাবো বিরতির পর, সঙ্গে থাকুন। এসআরএমবি রিয়েলেজ কিনলে জিততে পারি 5 লাখ টাকার সোনার গয়না আর প্রতি সপ্তাহে গোল্ড ভাউচারও। এসআরএমবি রিয়েলেজের সুবর্ণ সুযোগ উৎসব, বাড়ি সাজান, আপনিও সাজুন। বিবেকানন্দের জন্মদিবস, সে খবরে তো নজর রাখতেই হবে, কারণ এই বিবেকানন্দের জন্মদিবসে শ্রদ্ধা জ্ঞাপন করলো বিজেপি, শ্রদ্ধা জ্ঞাপন করলো তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, সবাই। দেখুন বিবেকানন্দের জন্মদিনে আমাদের সকলের শ্রদ্ধার্ঘ। কোভিডকেও জয় করেছি গত 2 বছর, এবারও অমিক্রণকে আমরা হারাতে পারবো, এ বিশ্বাস আমার আছে। স্বামী বিবেকানন্দের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন, স্বামীজির জন্মদিবসে জাতীয় যুব দিবস পালন, যুব উৎসবের উদ্বোধন, সেখানে কেন্দ্রীয় যুব কল্যাণ মন্ত্রীর মুখে অন্ন নরেনের কথা। सांस्कृतिक विरासत को बचाने का काम, आगे बढ़ाने का काम आदरणीय मोदी जी आपने किया है। चाहे केदारनाथ की बात करूं, सोमनाथ की बात करूं, काशी विश्वनाथ धाम की बात करूं, अयोध्या धाम की बात करूं, आपने विरासत को बचाया भी, आगे बढ़ाने का काम भी किया। भारत को अपना खोया हुआ स्वाभिमान फिर से पाने की अधीरता होती है तो स्वामी विवेकानंद जैसा एक युवा सनातन आह्वान से दुनिया के मानस को जागृत कर देता है। সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটে বিবেক স্মরণ, হাজির তৃণমূল, বিজেপি। বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে বিবেক চেতনা উৎসব পালন রাজ্য সরকারের। বিবেকানন্দকে নিয়ে রাজনীতি করার একটা প্রচেষ্টা বিজেপি, তৃণমূল উভয় দলই করে যাচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিবেকানন্দকে সম্মান অসম্মান করার যোগ্যতা এদের নেই, কিন্তু এদের নিজেদের অসম্মান করা হয়, মনীষীদের অসম্মান করা হয়, বাংলার কালচারকে অসম্মান করা হয়। প্রেস ইনফরমেশন ব্যুরোর পত্রিকা নিউ ইন্ডিয়া সমাচার, এখানে স্বাধীনতার অমৃত মহোৎসব নিয়ে প্রকাশিত প্রবন্ধে সিপাহী বিদ্রোহের অনুপ্রেরণা হিসেবে লেখা হলো স্বামী বিবেকানন্দের নাম। পিআইবি টুইট করা পত্রিকার পাতায় লেখা হয়েছে, স্বামী বিবেকানন্দ চৈতন্য মহাপ্রভু, রমণ মহর্ষি আধ্যাত্মিক জাগরণের কথা ভেবেছিলেন। এসবই 1857 সালের বিদ্রোহর অনুপ্রেরণা ছিল। স্বামী বিবেকানন্দের জন্ম হয় 1863 সালে। 1857 মহাবিদ্রোহ স্বামীজির জন্মের আগের ঘটনা। এই নিয়ে হইচই বাঁধতেই ভুল স্বীকার। চৈতন্য মহাপ্রভু এবং বিবেকানন্দকে সমসাময়িক বলার ভুল স্বীকার করেছে পিআইবি। নিউজ 18 বাংলা।
আম আদমির পাশে দাঁড়ানোর জন্য বিজেপির নতুন পরিকল্পনা কি না বিবেক বাহিনী, যে বিবেক বাহিনীর উদ্বোধন হলো আজ স্বামী বিবেকানন্দের জন্মদিবস। সেই জানিয়ে রাজনীতিকরা তুঙ্গে তর্জা করছেন। 12ই জানুয়ারি স্বামীজি স্মরণ। স্বামীজির জন্মদিনে জন্ম নিল বিজেপির বিবেক বাহিনী। পথে নামছেন গেরুয়া ভলেন্টিয়াররা। বাড়ি বানানোর সময় মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন। সহ নিবেদন করছে অগ্রণী বিদ্যালয়গুলির টেস্টের প্রশ্ন নিয়ে প্রস্তুত তারুল প্রকাশনীর WBHA মাধ্যমিক টেস্ট পেপারস। খবর এখন নিবেদন করলো আপনার স্বপ্নের বাড়ি বানানোর সময় মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন। সহ নিবেদন করলো অগ্রণী বিদ্যালয়গুলির টেস্টের প্রশ্ন নিয়ে প্রস্তুত তারুল প্রকাশনীর WBHA মাধ্যমিক টেস্ট পেপারস। জনতার দরবারে জনতার প্রশ্ন থাকে, আমরাও প্রশ্ন রেখেছিলাম জনতার কাছে, জনতার দরবারে সেই প্রশ্নের উত্তর দেখাবো বলে আমরা প্রশ্ন রেখেছিলাম স্বামী বিবেকানন্দকে নিয়ে রাজনীতি কি উচিত। কে কি বলছেন, কত পার্সেন্ট ভোট হ্যাঁ, কত পার্সেন্ট ভোট না। এখনো পর্যন্ত যে পোলিং হয়েছে তাতে একবার চট করে দেখে নেওয়া যাক ভোটিং পার্সেন্টেজ কি বলছেন। 28% মানুষ বলছেন সময়ের দাবি মেনে হয়তো রাজনীতি হওয়া উচিত, অর্থাৎ তারা হ্যাঁর পক্ষে ভোট দিয়েছেন। আর 72% মানুষ বলছেন না, স্বামী বিবেকানন্দকে নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়। এই পোলিং আমাদের প্রতিদিন থাকবে এবং আমরা জনতার দরবারে আপনাদের প্রশ্নের উত্তর যেমন খোঁজার চেষ্টা করব, তেমনি আমাদের প্রশ্নে আপনারা কি জবাব দিয়েছেন তাও দেখে নেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের পোলিং এর পাশাপাশি যে ইস্যুগুলো নিয়ে আমরা আজ কথা বলছি আপনাদেরই প্রশ্ন নিয়ে, সেই ইস্যু প্রসঙ্গে আমি সুদীপ্তদার কাছে একটু জানতে চাইবো। সুদীপ্তদা, কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল ডায়মন্ড মডেল নিয়ে। এই ডায়মন্ড মডেল আপনারা বলছেন, আপনার দলের মানুষ বলছেন প্রচারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড মডেল করেছেন। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, যদি প্রচারের কথাই মাথায় আসে তার পাশাপাশি এটাও তো সত্যি, যেমন একটু আগেই আপনি বললেন মানুষের কাজ করছে বিবেক বাহিনী, মানুষের কাজ করবে তো করুক না, কোনো রাজনৈতিক দলের একটা অংশ হয়ে যদি করতে হয় তো করুক না। ঠিক সেরকমই যদি ভালো কাজ হয়, যদি মডেল হওয়ার মতো কাজ হয় তো করুক না, সেখানে প্রচার আসছে কোথা থেকে? একটু আগে ডায়মন্ড হারবারের মাননীয় সাংসদ উনি বললেন যে গত 7 দিন ডায়মন্ড হারবার মানে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে কম সংক্রমিত হয়েছে, অথচ ডায়মন্ড হারবারের জন্য একটা আলাদা মডেল তৈরি হয়েছে। তার মানে যেখানে বেশি হয়েছে সেখানে হয়নি। আমার কথা ধরুন, দামোদর একটা নদী, হুগলি একটা নদী, দামোদরের প্রতি বছর বন্যা হচ্ছে, হুগলিতে বন্যা হচ্ছে না। আপনি কি হুগলি নদীতে বাদ দেবেন না দামোদর নদীতে বাদ দেবেন? আপনি দামোদরে না দিয়ে আপনি হুগলি নদীতে বাদ দিয়ে বললেন যে এটা একটা হুগলি মডেল, এই হুগলি মডেলটা আপনি চালিয়ে দিন। এটা কোনো হয় নাকি? তো যেখানে বলা হচ্ছে ডায়মন্ড হারবারের সবচেয়ে কম, আমি ওনার কথাই নিচ্ছি, আমি ডায়মন্ড হারবারের মাননীয় সংসদের কথাই আমি ধরে নিচ্ছি যে গত 7 দিনে স্পেক সবচেয়ে কম হয়েছে, যেটা অফিসিয়াল রেকর্ড। সেটা যদি তাহলে ডায়মন্ড হারবারের জন্য কেন? বৈশ্বনাথ দা এই উত্তরটা দিতে পারবেন? বৈশ্বনাথ দা, যেখানে সংক্রমণ কম সেখানেই এই মডেলের কি প্রয়োজনীয়তা? বিজেপির প্রতিনিধি প্রশ্ন তুলছেন। আসলে বিজেপি সমালোচনা করাটা তো ওদের একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। স্বামীজির জন্মদিনে স্বামীজির একটা কথা দিয়েই বলি যে জীবে প্রেম করে যেই জন সেই জন চেয়েছে ঈশ্বর। মানুষকে সেবা করা বা মানুষের আজকে কোভিডের পরিস্থিতিতে যদি একজন সাংসদ তার নির্বাচনী এলাকায় তিনি যদি তার দায়িত্ব পালন করেন, তিনি যদি টেস্টিং এর ব্যবস্থা করেন, তিনি যদি তার ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেন, আমরা দেখতে পাচ্ছি যে এই উদ্যোগ যদি ভারতবর্ষের 542টা এমপি তার নিজের নির্বাচনী কেন্দ্র পড়েন, তাহলে এটা আমার মনে হয় এই মডেলটা সারা দেশের একটা মডেল হতে পারে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যথার্থভাবেই
ডায়মন্ড হারবারের মানুষের মধ্যে দিয়ে এই বার্তাটা দেশের মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন যে তার নিজের যে চেষ্টা, এই চেষ্টাটা খুব ভালো এবং খুব পজিটিভ। এবং বিজেপি যেহেতু আমাদের দলের বিরুদ্ধে করতে হবে বলে এটাকে সমালোচনা করছে, কিন্তু এটা যে কোনো মানুষ এটা অ্যাপ্রিসিয়েট করেছেন, ডক্টরসরা অ্যাপ্রিসিয়েট করেছেন, নাগরিক সমাজ অ্যাপ্রিসিয়েট করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগটা নিয়েছেন, ডায়মন্ড হারবার যে মডেল তার লোকসভা কেন্দ্র করেছে, কাজ করেছেন। কোভিড এই পরিস্থিতিতে এটা অত্যন্ত একটা সদর্থক পদক্ষেপ বলে মনে করেছেন দেশের মানুষ, বাংলার মানুষ এবং বিভিন্ন সমাজের মানুষ। বিজেপি কিন্তু তার দলের সুপ্রিমোই তো এখানকার স্বাস্থ্যমন্ত্রী, তাহলে বাকি 41টা প্রথমে আপনি 542 ছেড়ে দিন, এখানকার যে 42টা কেন্দ্র আছে সেই বাকি 42টা কেন্দ্র, তার বাকি 41টা কেন্দ্র সেখানে তো ইমপ্লিমেন্ট করতে পারতেন। কেন হোয়াই সিঙ্গল আউট মানে এই ডায়মন্ড হারবার? মানে ঘটনা হচ্ছে যে বাকি জায়গাগুলো করলেন না কেন? উনি তো পুরো রাজ্যের বৈষম্যতা বুঝেছেন। বৈষম্যতা ডায়মন্ড হারবারে উনি শুরু করেছেন এবং এই ডায়মন্ড হারবার মডেল সারা দেশের কাছে একটা দৃষ্টান্ত হয়ে উঠবে এবং সমস্ত আমরা আশা করব সমস্ত পার্লামেন্টের মেম্বাররা, সমস্ত বিধায়করা এটা করলে এটা মানুষের উপকার হবে। আপনারা সমালোচনা করতে হবে বলে সমালোচনা করছেন, এটা ঠিক না। আজকে ভেসে আসলো যখন 8 দফায় নির্বাচন হলো, ধন্যবাদ, আমি আপনার কাছে আসছি। বৈশ্বনাথ দা বলছেন যে এই মডেল সারা দেশ ফলো করবে এক সময়। শুভমা দাস, দেখুন যেটা মূল প্রশ্ন যেটা আসছে, দেখুন এটা তো একেবারে সত্যি কথা যে তৃণমূল কংগ্রেস কিছু জনমুখী কর্মসূচি নেওয়ার চেষ্টা করছে এবং যে মূল কথাগুলো আসছে, যে অভিষেক বাবু যে কথাগুলো বলেছেন, এগুলো তো সত্যি রাজনৈতিকভাবে অত্যন্ত পজিটিভ একটা বক্তব্য, কিন্তু ন্যাচারালি মানুষের মনে প্রশ্ন আসবে তার ইমপ্লিমেন্টেশন এবং কতদিন চালানো যাবে। যেমন ধরুন যে ইউনিভার্সাল বেসিক ইনকামের বিষয়টি তৃণমূল কংগ্রেস শুরু করেছে বা স্বাস্থ্যসাথী শুরু করেছে, কেন্দ্রীয় সরকারও স্বাস্থ্যক্ষেত্রে যা শুরু করেছে, মানুষকে গ্যাস দেয়া, বাড়ি বানানো, এগুলো কতদিন তারা টানতে পারবেন এবং দেশটাকে কতটা এগিয়ে নিয়ে যাবেন, এটাই তো শাসক দলের কাছে চ্যালেঞ্জ। ফলে শাসক দলের দিকে আমাদের সমালোচনার আঙুল থাকবে, কিন্তু একই সঙ্গে তারা কাজ করেন। কিন্তু বিজেপির একজন প্রতিনিধি বলছেন যখন যে বিবেকানন্দের এই বইগুলো ইন্টারনেটে নেই, এই ধরনের ভুল তথ্য যখন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, বা যদি বলা হয় অভিষেক বাবু যা বলছেন সেটা এক্ষুনি ইমপ্লিমেন্টেড হয়ে যাবে, এই ধরনের ঘটনাগুলো সাধারণ মানুষ বিশ্বাস করবেন না। কারণ ইন্টারনেটে বিবেকানন্দের বেশিরভাগ কাজ আছে, এই মাত্র আমি আপনাকে লিঙ্ক পাঠাতে পারি। একই রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যেগুলো ভাবছে তার কিছুটা সফল, কিছু ততটা সফল নয়, এবং আগামী দিনে আমাদের লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ রাজনীতিকে শুধু একটা বিন্দুতে বিচার করলে তো হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কথাগুলো তাকে অনেকেই কিন্তু বলেছেন যে স্বাগতম, কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে যখন একটা মেলা হচ্ছে সেখানে কতটা জিনিস সত্যিকারের ইমপ্লিমেন্ট করা যায়। আমি আজ সকালবেলাতেই দেখেছি এই সুন্দর কলকাতায়, মেঘলা কলকাতায় কত মানুষের জন্য কত বাস, কত পুলিশ কর্মী চেষ্টা করছেন, কিন্তু তা সত্ত্বেও এই প্রশ্ন তো আমরা ভুলে যেতে পারি না যে মেলাটা হওয়ার দরকার বেশি ছিল না পাঠশালা খোলার দরকার বেশি ছিল। ফলে এই রাজনৈতিক প্রশ্নগুলো শাসক দলের কাছে আমাদের বারবার থাকবে এবং শাসক তার থেকেই তো আলোচনার মধ্যে আসবেন এবং দেশটাকে বা রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। শুভমা, এরই পাশাপাশি একটু ভিন্ন রাজ্যে যেতে হবে আমাদের, তার কারণ রাজনীতির প্রসঙ্গ যখনই আসবে তখন আসন্ন 5 রাজ্যের বিধানসভা ভোটের দিকে তো নজর রাখতেই হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ, কারণ সেখানে ভাঙা গড়ার খেলা চলছে। যোগী মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী গতকালই মন্ত্রিসভা ছেড়ে, দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন। আজ আরো একজন মন্ত্রী, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই দুজনই কিন্তু ওবিসি ভোট ব্যাংকের মুখ ছিলেন। দেখুন, পিছিয়ে পড়া সম্প্রদায়ের সমর্থনে সরকার গড়েও তাদের জন্য কিছুই করেনি বিজেপি। ভোটের মুখে এমনই অভিযোগ তুলে যোগীর মন্ত্রিসভা থেকে দুদিনে 2 মন্ত্রীর পদত্যাগ। বুধবার পদত্যাগ করলেন দারা সিং চৌহান। দারা সিং চৌহান উত্তরপ্রদেশের পরিবেশ এবং বন দফতরের মন্ত্রী ছিলেন। 2015 সালে বিজেপিতে যোগ দেন পূর্ব উত্তরপ্রদেশের এই নেতা। বিজেপির ওবিসি মোর্চার প্রধান ছিলেন। বিজেপির আগে বহুজন সমাজ পার্টিতে ছিলেন চৌহান। जिस दलित, वंचित, उपेक्षित लोगों के सहयोग आशीर्वाद से भारतीय जनता पार्टी की सरकार बनी, वो 5 साल तक उपेक्षित रहे, लोग मलाई खाते रहे, लेकिन उनको कोई कुछ भी नहीं मिला, उनको इंसाफ, न्याय, सम्मान नहीं मिला। इससे आहत होकर के मैंने आज सरकार से इस्तीफा दिया है।
পরপর ওবিসি নেতাদের পদত্যাগে অস্বস্তি বাড়ছে পদ্ম শিবিরে। মঙ্গলবার দল ছাড়েন বিজেপির অন্যতম ওবিসি মুখ এবং শ্রমমন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য। যোগী সরকারের ওবিসি নীতি নিয়ে প্রশ্ন তোলেন তিনিও। कि आरक्षण के साथ मजाक किया, आरक्षण के साथ खिलवाड़ किया, आरक्षण व्यवस्था को बिल्कुल जड़ से खत्म करने की साजिश कर रहे हैं। মঙ্গলবার স্বামী প্রসাদ মৌর্য বিজেপি ছাড়ার পরেই তার ছবি টুইট করেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। বুধবার তিনি টুইট করলেন দারা সিং চৌহানের ছবি। 14 জানুয়ারি সমাজবাদী পার্টিতে যোগ দেবেন মৌর্য। দারা সিং চৌহানও কি এবার সাইকেলের সওয়ারি? स्वामी साहब मौर्य जी साथ आए, हमें खुशी है, उनके साथ और साथी भी आए हैं। आज दारा सिंह चौहान जी भी समाजवादी पार्टी के साथ खड़े हो रहे हैं, तो मुझे खुशी है इस बात की कि पूरा उत्तर प्रदेश एक खुशहाली की पॉलिटिक्स करना चाहता है। উত্তরপ্রদেশে প্রায় 50% ভোটার ওবিসি সম্প্রদায়ের। 2014 ও 2019 লোকসভা নির্বাচনে ওবিসিদের বিপুল সমর্থন পায় বিজেপি। 2017 সালের বিধানসভা ভোটেও ওবিসি দলিতদের সমর্থনে ক্ষমতায় আসে। পরপর নেতাদের দলত্যাগে সেই সমর্থনেই ভাটার ইঙ্গিত দেখছেন অনেকে। তবে প্রতিপক্ষ শিবিরে বিজেপিও ভাঙন ধরিয়েছে। বুধবারই উত্তরপ্রদেশের কংগ্রেস এবং সমাজবাদী পার্টির একজন করে বিধায়ক যোগ দেন বিজেপিতে। পদ্ম শিবিরে যোগ দিয়েছেন সমাজবাদী পার্টির এক প্রাক্তন বিধায়কও। নিউজ 18 বাংলা। শিবতদা, সরাসরি একটু আপনার থেকে জেনে নিতে চাইব, দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং যারা ওবিসি মুখ তারা বিজেপি ছেড়ে মন্ত্রিসভা ছেড়ে চলে গেল, এবং কোন সময় গেল যে সময় যোগী আদিত্যনাথ এবং শীর্ষ নেতৃত্ব তারা দিল্লিতে ম্যারাথন বৈঠক করছেন যে কাদের কাদের টিকিট দেওয়া হবে। সেই সময় কতটা লস হলো বিজেপির জন্য? ওনারাও তো খবর পেয়েছিলেন যে বা টিকিট পাবেন না, সেই জন্য হয়তো বেরিয়ে চলে গেছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে বিজেপি যেহেতু মানে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল, সেহেতু বিজেপির শুধু দল ছাড়া না, একজন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লে সেটা খবর হয়ে যায়। কিন্তু গত কদিন আপনি দেখবেন গোয়া, মণিপুর, ত্রিপুরা এবং বেশ কিছুদিন আগে অরুণাচল প্রদেশের বহু লোক তৃণমূলে এসেছিলেন, তারা সবাই ছেড়ে বেরিয়ে চলে গেছে, কোনো খবর হয়নি। খবরটা বিজেপির হোয়াটসঅ্যাপ ছাড়লে খবর হয়, অন্যান্য জায়গায় দল ছাড়লেও খবর হয় না। এটাই বিজেপির ইউনিকনেস। আর তার সঙ্গে তো আপনারা নিজেরাই দেখালেন যার দুজন নেতা বিজেপিতে এলেনও। আরেকটা কথা বলছি যে ওবিসি ভোট এটসেট্রা আজকে ওখানে এক্সিস্ট করে না। হিন্দুজ আর ইউনাইটেড। আজকে 2021 ইউনাইটেড। এখানে হিন্দুদের মধ্যে ওবিসি, এসসি, এসটি। বৈশ্বনাথদা, বিজেপি প্রতিনিধি বলছেন উত্তরপ্রদেশে হিন্দুজ আর ইউনাইটেড, যেখানে ওবিসি ভোট বা দলিত ভোট বলে আলাদা করে কিছু ধরার উপায় নেই। হিন্দুজ ভোট আর ইউনাইটেড, বলুন। আসলে বিজেপির অবস্থা খুব সঙ্গীন, একে একে সবাই ওদের ছেড়ে যাচ্ছে। কালকে স্বামী প্রসাদ মৌর্য যাচ্ছে, আজকে দারা সিং চৌহান। ওবিসি নেতারা সব ছেড়ে যাচ্ছেন এবং বেঙ্গলে তো দেখছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ যাচ্ছে, শান্তনু ঠাকুর কি বলছেন, আমাদের হিরণ চট্টোপাধ্যায় কি বলছেন, বেঙ্গলেও তো দেখছেন। তথাগত রায় বলছে নারী আর অর্থ দিয়ে নাকি বিজেপির ক্ষমতা পাওয়া যায়। রূপা গাঙ্গুলি কলকাতা পৌরসভার রাজ্যসভার এমপি কি বললেন যে বিজেপি কিছু করে বেড়ায়। তো উত্তরপ্রদেশে ওদের নিশ্চিত পরাজয় এবং ওদের দল ভেঙে যাচ্ছে, সমস্ত ওদের মন্ত্রীরা পদত্যাগ করে অন্য দলে চলে যাচ্ছেন। এখন ওনারা বলছেন যে আমাদের আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, বিধানসভা ভোটের আগে তো আপনাদের দল থেকে অনেকে চলে গিয়েছিলেন, তারপরেও তো বিপুল ভোটে তৃণমূল জয়যুক্ত হয়েছিল। আরে আমাদের দলে মমতাদি আর মমতাদির প্রতীক চোরাপুল, এটা নিয়েই আমরা সবাই এমএলএ, এমপি, কাউন্সিলর। সুতরাং এটা আপনি জেনে রাখুন যে আমাদের দলে যারা গেছিলেন তারা কিন্তু দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বিপুল ভাবে জয়ী হয়েছেন। সুতরাং আমাদের দলের বিষয়টা নিয়ে ওনারা বললে তার সঙ্গে এক করলে ওটা অন্যরকম হয়। বেশ বেশ বৈশ্বরদা, একটা বিজ্ঞাপন বিরতি, আমি আসছি। বিজ্ঞাপন বিরতির পর আলোচনা চলবে, সঙ্গে থাকুন। এসআরএমবি রিয়েলেজ কিনলে জিততে পারি 5 লাখ টাকার সোনার গয়না আর প্রতি সপ্তাহে গোল্ড ভাউচারও। এসআরএমবি রিয়েলেজের সুবর্ণ সুযোগ উৎসব, বাড়ি সাজান, আপনিও সাজুন। বিবেকানন্দের জন্মদিবস, সে খবরে তো নজর রাখতেই হবে, কারণ এই বিবেকানন্দের জন্মদিবসে শ্রদ্ধা জ্ঞাপন করলো বিজেপি, শ্রদ্ধা জ্ঞাপন করলো তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, সবাই। দেখুন।
বিবেকানন্দের জন্মদিনে আমাদের সকলের শ্রদ্ধার্ঘ। কোভিডকেও জয় করেছি গত 2 বছর, এবারও অমিক্রণকে আমরা হারাতে পারবো, এ বিশ্বাস আমার আছে। স্বামী বিবেকানন্দের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন, স্বামীজির জন্মদিবসে জাতীয় যুব দিবস পালন, যুব উৎসবের উদ্বোধন, সেখানে কেন্দ্রীয় যুব কল্যাণ মন্ত্রীর মুখে অন্ন নরেনের কথা। सांस्कृतिक विरासत को बचाने का काम, आगे बढ़ाने का काम आदरणीय मोदी जी आपने किया है। चाहे केदारनाथ की बात करूं, सोमनाथ की बात करूं, काशी विश्वनाथ धाम की बात करूं, अयोध्या धाम की बात करूं, आपने विरासत को बचाया भी, आगे बढ़ाने का काम भी किया। भारत को अपना खोया हुआ स्वाभिमान फिर से पाने की अधीरता होती है तो स्वामी विवेकानंद जैसा एक युवा सनातन आह्वान से दुनिया के मानस को जागृत कर देता है। সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটে বিবেক স্মরণ, হাজির তৃণমূল বিজেপি। বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে বিবেক চেতনা উৎসব পালন রাজ্য সরকারের। বিবেকানন্দকে নিয়ে রাজনীতি করার একটা প্রচেষ্টা বিজেপি তৃণমূল উভয় দলই করে যাচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বিবেকানন্দকে সম্মান অসম্মান করার যোগ্যতা এদের নেই, কিন্তু এদের নিজেদের অসম্মান করা হয়, মনীষীদের অসম্মান করা হয়, বাংলার কালচারকে অসম্মান করা হয়। প্রেস ইনফরমেশন ব্যুরোর পত্রিকা নিউ ইন্ডিয়া সমাচার। এখানে স্বাধীনতার অমৃত মহোৎসব নিয়ে প্রকাশিত প্রবন্ধে সিপাহী বিদ্রোহের অনুপ্রেরণা হিসেবে লেখা হলো স্বামী বিবেকানন্দের নাম। পিআইবি টুইট করা পত্রিকার পাতায় লেখা হয়েছে, স্বামী বিবেকানন্দ চৈতন্য মহাপ্রভু, রমণ মহর্ষি আধ্যাত্মিক জাগরণের কথা ভেবেছিলেন। এসবই 1857 সালের বিদ্রোহর অনুপ্রেরণা ছিল। স্বামী বিবেকানন্দের জন্ম হয় 1863 সালে। 1857 মহাবিদ্রোহ স্বামীজির জন্মের আগের ঘটনা। এই নিয়ে হইচই বাঁধতেই ভুল স্বীকার। চৈতন্য মহাপ্রভু এবং বিবেকানন্দকে সমসাময়িক বলার ভুল স্বীকার করেছে পিআইবি। নিউজ 18 বাংলা। আম আদমির পাশে দাঁড়ানোর জন্য বিজেপির নতুন পরিকল্পনা কি না বিবেক বাহিনী, যে বিবেক বাহিনীর উদ্বোধন হলো আজ স্বামী বিবেকানন্দের জন্মদিবস। এই জানিয়ে রাজনীতিকরা তুঙ্গে চর্চা করছেন। যখন উত্তরপ্রদেশে ভাঙা গড়ার খেলা চলছে তখন আমার সঙ্গে এখানে বিজেপির প্রতিনিধি কিছুক্ষণ আগেই বললেন যে না, ভাঙা গড়ার খেলা হোক না, ওবিসি মুখ যদি চলেও গিয়ে থাকেন, ওবিসি ভোট ব্যাংক বলে আলাদা করে বিজেপি আর কিছু নেই উত্তরপ্রদেশে। শুভময়দার কাছে একটু জেনে নিতে চাইবো খুব সংক্ষেপে, সময় আমাদের একেবারে শেষের দিকে। উত্তরপ্রদেশে তো চিরকালই জাতপাতের ভোট, সেখানে দলিত ভোট থাকে, সেখানে যাদব ভোট থাকে, অথচ কিছুদিন আগে অবশ্য এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বলেছেন যে খেলা হবে 80-20। আর এখন বিজেপির প্রতিনিধি বলছেন যে সব হিন্দু ভোট একদিকে, দলিত ভোট বলে ওবিসি ভোট বলে আলাদা কিছু নেই। তাই কি সম্ভব? দেখুন, সমস্ত হিন্দু ভোট যদি বিজেপির দিকে যায় তাহলে অবশ্যই বিজেপি 400 মতন আসন আছে ওখানে, তার মধ্যে 300 বা 350 আসন পাবে, এই নিয়ে তো কোনো সন্দেহই নেই। তবে আমাদের তো এখানে, আমরা তো উত্তরপ্রদেশের মাটির গন্ধ শুনতে পারছি না, গিয়ে প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে। সেকেন্ডারি ডেটা যেটা বলছে সেটা হচ্ছে এখনো বিজেপি এগিয়ে আছে, কিন্তু লিডটা কমছে, মার্জিনটা কমছে এবং সমাজবাদী পার্টি উঠে আসছে। ফলে আমাদের একেবারে নজর রাখতে হবে যে বিহারে যে নির্বাচনী ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ নির্বাচনের একেবারে আগে তেজস্বী যাদবের নেতৃত্বে বিজেপি বিরোধী একটা শক্তি অনেকটা এগিয়ে এসেছিল, কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত বিজেপি জয়ী হয়। আমি বলবো এই মুহূর্তে বিজেপি হেরে যাবে বা সাংঘাতিক বিপদে, এই কথা বলা নিশ্চয়ই ঠিক হবে না। অন্তত সেকেন্ডারি ডেটা যা বলছে, আমার মনে হয় আরেকটি বা দুটি সমীক্ষার জন্য আমরা যদি অপেক্ষা করি তাহলে আমরা সঠিকভাবে উত্তরপ্রদেশ নির্বাচনের চরিত্রটা হয়তো বুঝতে পারবো। বৈশ্বনাথদার কাছে খুব সংক্ষেপে একটু জেনে নিতে চাইবো। বৈশ্বনাথদা, তাহলে কি শুধুমাত্র ওই 80-20 অর্থাৎ 80-20 ভোটই হবে উত্তরপ্রদেশে, যেমন যোগী আদিত্যনাথ বলেছেন? আচ্ছা, একটা দলের এজেন্ডা কি করে হয়, মানুষের ভাগাভাগি করা কি কোনো রাজনৈতিক এজেন্ডা রাজনৈতিক দলের হতে পারে? বিজেপি পার্টি নিজের মন্ত্রীরা ছেড়ে দিচ্ছে, তারা ওবিসিদের জন্য কোনো কাজ করেনি, প্রান্তিক মানুষের জন্য কোনো কাজ করেনি। যোগী সরকারের সময় এত দাঙ্গা হয়েছে, নদীতে কোভিডের মৃতদেহ ভেসে এসছে, টোটাল ফেলিওর একটা যোগী গভর্নমেন্ট। তারপরে যদি কেউ তার এই ধর্মের কারণে মানুষকে বিভাজিত করে, এটা কি কখনো কাঙ্ক্ষিত? ওরা আজকে স্বামীজি বলেছিলেন দরিদ্র চণ্ডাল ভারতবাসী আমার ভাই,
আমাদের দেশের কবি লিখে গেছেন সবাই এক হয়ে থাকতে, তা আমরা বিশ্বাস করি যে সবাইকে একসাথে চলার জন্য। আর উনি 80-20 অদ্ভুত অদ্ভুত কথা বলছেন। রাজনীতি একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে একটা মানুষ তার রাজনীতি স্বার্থের জন্য। বৈষ্ণবদা সুদীপ্তদার কাছে জানতে চাইবো, সুদীপ্তদা খুব সংক্ষেপে একটু জেনে নিতে চাইবো, 80-20 কথা উঠছে আর আপনিও একটু আগে বললেন যে সব হিন্দু ভোট একদিকে, হিন্দু ভোটের কোনো ভাগাভাগি নেই, মানে হিন্দু ভোট মুসলিম ভোট না। উত্তরপ্রদেশে গত 4 বছরে রোড, মেট্রো, এয়ারপোর্ট, ইন্ডাস্ট্রি, ইলেকট্রিসিটি, পাওয়ার এবং এডুকেশন, হেলথ, এই প্রভূত যে সাকসেস নিয়ে এসছেন উনি যোগী আদিত্যনাথ, তার জন্য ওখানকার সব মানুষ যোগীজিকে এবার ভোট দেবেন। একটু আগেই বললেন আমি হিন্দুরা এক হবে মানে বাকিরা এক হবে না সেটা বলিনি, আমি বলছি হিন্দু ভোট এক, হিন্দুর মধ্যে আপনি ভাগ করতে পারবেন না, আমি সেটাই বলছি হিন্দু ভোটটা এক, কি হবে সেটা বলছি না। কিন্তু তার কারণ হলো এদের সাফল্য। আজকে যোগী আদিত্যনাথকে দেখলে মনে পড়ে যায় আনন্দ মঠের সেই স্বামী সত্যানন্দের কথা। স্বামী সত্যানন্দ যেভাবে সমাজকে এক করেছিলেন, সেই সমাজকে আজকে এক করতে এগিয়ে আসছেন আমাদের ভারতবর্ষের যোগী আদিত্যনাথ জি। মাত্র 45 থেকে 46 বছর বয়সে একজন মানুষ যাকে দেখলে সেই আনন্দ মঠের স্বামী সত্যানন্দ, যার অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কাপুর। এই আলোচনা চলবে এবং রাজনৈতিক চর্চা চলবে, কারণ বৈষ্ণবদাও বলছেন যে এ তো মেরুকরণের ভোট, আর আমার বিজেপির প্রতিনিধি এখানে বলছেন যে উন্নয়ন হয়েছে, উন্নয়নের পাশে থাকবে মানুষ। কি হবে উত্তরপ্রদেশে সময় বলবে। তবে আপাতত সময় শেষ, জনতার দরবার শেষ করছি। আপনাদের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলাম গত 1 ঘন্টা, এবং প্রশ্ন করুন আপনারা, উত্তর পাবেন জনতার দরবারে রাত ঠিক 8টায়।